পক্ষে থাকলে প্রতিবাদ, বিপক্ষে গেলে অপকুশল। হামলা এবং হুমকি এর নামই হচ্ছে ছল। যদিও আসলে এই ছন্দ যদি খুব একটা মেলানো না গেলেও তারপরেও রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো হুঙ্কারের রাজনীতি। এবং সেই হুঙ্কারের রাজনীতি আসলে নতুন বাংলাদেশে এই বন্দোবস্তেও কি আসলে এটি চলবে কিনা বা অবধারিত কিনা সেই প্রশ্ন রেখে আজকে শুরু করছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ডক্টর জাহিদুল ইসলাম, সদস্য সচিব, জাতীয় যুব শক্তি। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবির। আপনাদের তিনজনকেই স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় উপস্থিত হবার জন্য। আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি হুঙ্কারের রাজনীতি কতদিন। আমি একটু জাহেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। সার্জিস আলমের সম্প্রতি যে বক্তব্য দিচ্ছেন সেগুলো কি আসলে এনসিপি মনিটর করে? প্রথমত ধন্যবাদ আমার আজকে নিউজ 24-কে এবং নতুন বাংলাদেশের টিমকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সহ আলোচক যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় আজকে আসছি। প্রথমত হচ্ছে আমরা কারো আলোচনা বা কারো কথা তো ফিল্টার করা যায় না। এখানে জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন সময় বিশ্লেষণ করলে আমরা কথা বলতে হয় বা আমরা বলে ফেলি। এটা আমাদেরকে হয়তো আরেকটু মার্জিত বা পরিশুদ্ধভাবে কথা বলার সুযোগ থাকে, বাট সেই ক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি বা কোন সময় কি কথা বলে, কারণ আমরা বরাবরই দেখি যে আসলে আমরা যারা রাজনীতিবিদদেরকে কথা চিন্তা করি বা রাজনীতিতে আসছে তারা অনেক সময় অনেক সিচুয়েশনের মধ্যে থাকে যখন তাদের কথা হয়তো তার একটা মিনিংয়ে বলে, বাট ওটার ব্যাখ্যাটা অন্য পাশে ব্যাখ্যাটা অন্যভাবে চলে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সার্জিস আলমের রিসেন্ট টাইমে যেই বক্তৃতাটা নিয়ে আলাপ হচ্ছে সেটা আসলে আমার মনে হয় ওই পরিস্থিতিটা আমাদের পর্যালোচনা খুব গুরুত্বপূর্ণ। কেন হয়েছে, ওই সময়টা কী ছিল, এটা একটা বিষয়। একটা হচ্ছে রাজনীতিবিদদের কথাগুলোর দ্বারাই কিন্তু জনগণ ইনফ্লুয়েন্স হয়। শুধুমাত্র আমরা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলি, জনগণের সামনে গিয়ে কথা বলি, তখন কিন্তু মানুষ আমাদের কথাগুলোকেই মেনে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে অবশ্যই আমাদেরকে ওই জনগণকে প্রায়োরিটি দিয়ে কথাগুলোকে সামনে। কিন্তু আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে বা এখনকার পরিবর্তিত পরিস্থিতির কথা যেটা বলা হচ্ছে, সেখানে হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, এই ধরনের সব জিনিসগুলোকে আসলে পেছনে ফেলে এনসিপি সামনে এগিয়ে যেতে চেয়েছিল। সেরকমটি তাদের প্রথম দিকে বলার কথা ছিল। কিন্তু এই 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 হুঙ্কার হুমকি বা এই জিনিসটা কি আসলে এনসিপির সাথে গেল কি না? না, আমরা হুঙ্কার হুমকি দিয়ে সবসময় কিন্তু আমরা কথা বলি না। আমরা হুঙ্কার হুমকি কিন্তু এর আগে অনেকবার হয়েছে যে শাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নিব, শাপলা প্রতীক না পেলে ধানবাদ দিতে হবে। শাপলা প্রতীক নিয়ে যদি আপনার আলোচনাটা আসে সেক্ষেত্রে একটা বড় জায়গা আপনার তৈরি করতে হবে। আলোচনার জায়গা থেকে শাপলা প্রতীক কেন পাচ্ছে না এনসিপি কিন্তু টেবিলের ডিসকাশনে আমাদের নির্বাচন কমিশনের প্রত্যেকটা উত্তরকে তারা খণ্ডন করেছে, প্রত্যেকটা ব্যাখ্যা তারা দিয়েছে, এবং ব্যাখ্যা দেওয়ার পরও এবং নির্বাচন কমিশন যখন বলে আমি কেন শাপলা দিব না সেই উত্তর আমার কাছে নাই, তাহলে এটাকে আপনি কিভাবে করে বিচার করবেন? কারণ যে দায়িত্বশীলতা জায়গা থেকে যখন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, আমাদের প্রশ্নটা কিন্তু শাপলা প্রতীকটি নয়। আমাদের প্রশ্নটা হচ্ছে প্রায় আমরা দেখতে পাচ্ছি এনসিপির যারা নেতৃবৃন্দ কোন জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন, যেমন এই যে আপনাকে বললাম যে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নিব। সার্জিস আলমের বক্তব্য, আমাদের যে আজকে দুইজন আলোচক আছেন তাদের দল থেকেও অনেকে বারবার বলছে। কিন্তু আমি কিন্তু শুরুতেই বলেছি যে রাজনীতির পরিস্থিতি পর্যালোচনার জায়গাগুলোতে আমাদেরকে সবসময় একটু কথা বলতে হবে মার্জিত, যেটা জনগণকে রিপ্রেজেন্ট করে অনেক সময়। আর রাজনীতিবিদরা তাদের জায়গা থেকে আমাদের দুদু ভাই বলছে যে প্রস্তাব করে ভাসিয়ে দেবে, এটাও তো ওনারা বলছে, বা ওনাদের জায়গা থেকে বলা হয়েছে যে দাঁড়িপাল্লা দিয়ে আপনারা সেটা প্রতিফলন আবার দেখাবেন না, আমরা দেখাচ্ছি না, সেটার কি কোনো মানে আছে? আমি কিন্তু দেখাচ্ছি না, আমি শুরুতেই বলেছি যে এটাতে মার্জিত হওয়া উচিত। কিন্তু ধরেন আপনি একটা ব্যাখ্যা দিলেন, একটা উদাহরণ দিতে গিয়ে সেই উদাহরণটা হয়তো অনেক সময় পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইব থাকে। মানে আপনি পর্যালোচনা করেন, আপনি যদি পুরো কাটিংটা ধরেন তাহলে একরকম, আর অল্প পোর্শন ধরলে একরকম। নির্বাচন কিভাবে হয় দেখে নিব, এর আগে পরেও কিন্তু অনেকগুলো কথা আছে, সেই কথাগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করতে হবে। যে আমরা প্রতিবারই এটা বলেছি, বলার পরে আমরা ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমাদেরকে যেভাবে করে ঘোরানো হচ্ছে এটা অন্য ক্ষেত্রে হয়নি, বা আমরা তো কোনো ধরনের এখানে ভায়োলেন্স তৈরি করছি না, আমরা কিন্তু টেবিলের আলোচনার মধ্যে সমালোচনা চেয়েছি। আরেকটা যেটা হচ্ছে যে হ্যাঁ, আরও যেই বিষয়গুলো সামনে বিভিন্ন সময় এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন
যদি আমরা কোনো সময় ভুল করে থাকি, এনসিপি কিন্তু ক্ষমার রাজনীতির কথাও বা মাফও চেয়েছে। এটা কিন্তু আপনি দেখবেন যে যদি কোনো সময় এরকম আমাদের ভুল হয় তখন কিন্তু আমরা মাপ চেয়েছি বা ক্ষমা চেয়েছি, যদি কোনো জনগণ বা কেউ কষ্ট পেয়ে থাকে। এইটাও কিন্তু আপনার নতুন রাজনীতির কালচার, যে আপনি ভুল করতে পারেন কিন্তু সেটাও আপনি কিভাবে করে সুন্দর করে মার্জিতভাবে সেখান থেকে উঠে আসছেন এবং মানুষের কাছে সেটা ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যার রাজনীতি কিন্তু আমরা শুরু করেছি, এটা আগে কিন্তু কখনো ছিল না। জি, আমরা একটু এবি মোশাররফ হোসেন আপনার কথা শুনি। আসলে রাজনীতি, যেহেতু বিএনপি অনেক বছর ধরে রাজনীতি করছে এবং বেশ এখনকার আঙ্গিকে বেশ বড় রাজনৈতিক দল সবসময়ই ছিল, তো সার্জিস আলমের এই বক্তব্যকে আসলে বিএনপি কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক। না, আসলে আমরা যারা আমরা করি রাজনীতি কর্মী, আমাদের বক্তব্যগুলো কিন্তু সবসময় হাইলাইট হয়, যার জন্য ডক্টর জাহেদ যে কথাটি বলেছে যে আমাদেরকে কিন্তু অনেক ভেবেচিন্তে কথাগুলি বলা উচিত। একটা সাধারণ মানুষ যদি একটা কথা বলে কিন্তু সেটাকে কিন্তু খুব একটা মিডিয়া বলেন অথবা অন্য জায়গায় বলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু রাজনীতিবিদরা কিন্তু সমাজের একটা রিপ্রেজেন্ট করে সমাজকে, যার কারণে এই তাদের বক্তব্যগুলো কিন্তু সমাজে একটা নেগেটিভ বলেন পজিটিভ বলেন একটা ইম্প্যাক্ট কিন্তু করে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল। রাজনীতি তো আসলে কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। এই যে আপনার একটা সহনশীলতা, টলারেন্স এই শব্দটা আমরা বলি, এইটার সাথে কিন্তু বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনি দেখবেন বয়স একটু যখন বাড়ে তখন মানুষ কিন্তু অনেক কিছু সহ্য করার একটা সক্ষমতা অর্জন করে, আর ইয়ং বয়সে কিন্তু এটা সরাসরি একটা রিয়্যাক্ট করে। তো আজকে এনসিপি হলে একটা তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক যাত্রা তারা শুরু করেছে, ভুল হতে পারে, তো এই ভুলটা যদি তারা সংশোধন করে যদি এগিয়ে যায় তাহলে রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসবে। আর যদি এইটাকে তারা মনে করে না এই টোনে কথা বলে বা এই ধরনের বক্তব্য দিয়ে তারা আগামী দিনে তাদের যাত্রাটা অব্যাহত রাখবে, সেটা বুমেরাং হতে পারে। তো যার জন্য আমি মনে করি যে একটা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে যে পথ চলা তাদের একটু কেয়ারফুল হওয়া উচিত। আর শিখছে তো তারা আসলে নতুন, ধরেন আমাদের রাজনৈতিক আমাদের দলদার বয়স হলো প্রায় 46 বছর, তাদের তো 1 বছরও হয়নি এখন। অথবা এখানে জামাত ইসলামের যিনি প্রতিনিধি আছে একটা দীর্ঘদিন রাজনীতি করে, এটা রাজনীতি অলওয়েজ ডিপেন্ড অন প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আপনি যত শিখবেন, জনগণের পালসটা আপনি যত বুঝতে পারবেন, আপনি ঠিক সেইভাবে যদি রিয়্যাক্টটা করেন তাহলে ওই দলটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে বা জনপ্রিয়তা পাবে। আর যদি জনগণের পালসটা আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ওই দল বেশি দিন টেকে না, বরং ওই দলের যাত্রাটা খুব দ্রুতই শেষ হয়। জি, ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে এই হুমকি ধামকির রাজনীতি কি নতুন বন্দোবস্তে যে কথা বলা হচ্ছে, রাজনীতির নতুন বন্দোবস্তে, সেখানে কি চলতেই থাকবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক বৃন্দ এবং যারা শুনছেন। কারণ এই ঘটনাটাকে আমি খুব বিচ্ছিন্ন হিসাবেই দেখি, কারণ তিনি মাঠের রাজনীতিতে গিয়েছেন এবং যতটুকু আমি নিউজটা পড়ে দেখলাম যে পরপর 3বার একই ঘটনা ঘটেছে। তিনি সেখানে সফরে গিয়েছেন, একই সময়ে ওনার বক্তব্যের সময় কারেন্ট লাইন চলে যায়, আবার শেষ আবার চলে আসে। হয়তো এই কারণেই তিনি কিছুটা মেজাজ হারিয়েছেন। তো আমরা মনে করি রাজনৈতিক মাঠটা সহজ মাঠ নয়। যারাই রাজনৈতিক ফিল্ডে আসেন এখানে ধৈর্য লাগবে অনেক বেশি, এখানে সহনশীলতা লাগবে। এটা আবেগপ্রবণ হয়ে সব কথা সেখানে বলা যাবে না। মানে তারা তো এখন শিখছেন, আসলে তাদের জন্য আমরা শুভকামনাই করি, তারা এটি ওভারকাম করবেন বলে আমরা বিশ্বাস করি সামনে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই বিষয়টা নিশ্চয়ই এনসিপিও আসলে তাদের যে, আমি যতদূর জানি যে তাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা বেশ ভালোভাবে বিষয়গুলো মনিটর করেন এবং কে কোথায় বক্তৃতা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, সেগুলো আপনারা মনিটর করেন। হয়তো সামনের দিনগুলোতে আরও বেটার কিছু আমরা এই রাজনীতিতে পাবো। শুরুতেই বলেছি, পরিস্থিতিটা আপনাকে পর্যালোচনা করতে হবে। আমরা রাজনীতিবিদরা সবসময় অনেক কিছু আমাদেরকে সিচুয়েশন ওয়াইজ বলতে হয়, কিন্তু ওই পরিস্থিতিকে পর্যালোচনা পুরো জিনিসটাকে আমাদের আলোচনায় রাখতে হবে। ঠিক আছে, আমরা একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছে, যে বিএনপি কি এমন করেছে যে তাদের সংস্কার বিরোধী বলা হয়? না, আমি তো মনে করি বাংলাদেশের সংস্কারের যে সূচনাটা এটা বিএনপি করেছে, বরং যারা এই বক্তব্যগুলি দেয় তারা সত্যকে লুকাবার একটা অপচেষ্টা চালাচ্ছে। আপনি দেখেন যে যখন শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপে বাংলাদেশ শাসন করছিলেন এবং 1941 সাল পর্যন্ত তাদের ক্ষমতায় থাকার একটা যে বাসনা তাদের ছিল, তখন কিন্তু 2023 সালের 13 জুলাই
বিএনপি প্রথম কিন্তু এই যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেন। তখন অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বা সামাজিক শক্তি তারা কিন্তু সংস্কারের কথা চিন্তাও করে নাই। অথচ একদিকে দেখেন আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, আমাদের নেত্রী জেলে, আমাদের ভাবতেও চেয়ারম্যান দেশের বাইরে, আমরা হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে মিথ্যা মামলায় প্রতিনিয়ত হাজিরা দিচ্ছি। সেই সময় কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে আগামী বাংলাদেশটাকে যদি আপনি একটা গণতান্ত্রিক মানুষের বাংলাদেশ তৈরি করতে চান তাহলে এই সংস্কারগুলি দরকার। আজকে দেখেন যারা বলে যে বিএনপি সংস্কার বিরোধী, এই যে ঐক্যমত কমিশনে আজ যে সিদ্ধান্তগুলি হয়েছে, আমরা তো দেখেছি যে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রায় 90% এখানে কার্যকরী হয়েছে। তাহলে বিএনপি সংস্কার বিরোধী কিভাবে হবে? শুধু তাই না, আপনি দেখবেন এই সংস্কারটাকে যাতে বাস্তবায়ন করা যায়, বাস্তবতার নিরিখে কিন্তু বিএনপি বারবার বক্তব্যগুলি রেখে, কারণ বিএনপি একটা দায়িত্বশীল দল। বিএনপি বোঝে যে যদি বাংলাদেশে একটি নির্বাচন হয় এবং আপনারাও বলেন একটা সর্বোচ্চ বৃহত্তর রাজনৈতিক দল, হয়তো জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিতে পারে। তো ম্যান্ডেট দিলে তো জনগণের এই আকাঙ্ক্ষাকে বিএনপি বাস্তবায়ন করতে হবে। তা আপনি আজকে কমিটমেন্ট করলেন কিন্তু বাস্তবায়ন করতে পারলেন না, তাইলে তো আগামী দিনে জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যার জন্য দেখবেন বিএনপি যেগুলিকে সরাসরি বাস্তবায়ন করা সম্ভব সেই বিষয়ে তারা মতামত দিয়েছে। আর জুলাই সনদের সঙ্গে বিএনপির ৩১ যে দফার কথা আপনি বলছেন যে প্রায় সবগুলোই মিলে যাচ্ছে এবং হুবহু মিলে যাচ্ছে, এটাই কি আসলে বিএনপি তাদের রাজনৈতিক কোনো জয় মনে করে? না, জয় না। আমরা মনে করি যে আমরা যে চিন্তাটা করেছিলাম, আমরা মনে করি যে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা চেতনা, তার সাথে বিএনপি এই চিন্তা তাদের মতামতকে ধারণ করেই আগামী দিনে সংস্কার প্রস্তাবটা দিয়েছে। এইটা আমাদের সাফল্য বলে আমরা মনে করি, যে জনগণের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পেরেছি। ধন্যবাদ। আতিকুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা যে বলেন যে অনেকেই সংস্কার চায় না বা একমাত্র বিএনপি সংস্কার চাচ্ছে না, এরকম ইতোপূর্বেও বক্তব্য এসেছে। বিএনপি তো বলছে যে তারা আসলে সংস্কারের সূচনাই করেছে বা তারা সংস্কারপন্থী দল, তারা এরকম দাবি করছে। দেখুন, আমরা কাউকে দোষারোপ করব না, আমরা ইতিবাচক ধারণায় পোষণ করব। কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে প্রায় ৮৪টাই বিষয় ঐক্যমত পোষণ করেছেন। মানে এখানে সব দলই কনসিডার করেছেন এবং সব দলই তাদের জায়গা থেকে তার অবস্থান তারা সরে এসেই মতামত দিয়েছেন। বিশেষ করে আমি মনে করি জুলাই সনদে যে গণভোটের বিষয়টি, যেহেতু এখানে সবাই একমত পোষণ করেছেন, সুতরাং আমরা মনে করি সবাই এখন পজিটিভ বাংলাদেশটাই চাচ্ছেন এবং সবাই নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুনভাবে এগিয়ে যাওয়াকে সবাই প্রাধান্য দিচ্ছেন। আমরা আশাবাদী যে দলগুলো অনেকটাই তার অবস্থান থেকে তারা সরে এসেছেন এবং আগামীর বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চাই, জনগণের যে অভিপ্রায়টা, সে অভিপ্রায়কে মেনে সবাই সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমরা আশাবাদী হয়েছি যে আমাদের জুলাই সনদ ইতিমধ্যে সেখানে সনদ আইনি ভিত্তি সেখানে পাচ্ছে এবং গণভোটে একমত হয়েছেন। আমরা মনে করি অবস্থান ভিন্ন ভিন্ন থাকলেও ঐক্যমত কমে আলোচনায় সবাই যুক্তি দিয়েছেন, কথা বলেছেন এবং একটা পর্যায়ে সবাই তার মত কনসিডার করেছেন। এটা মনে করি আমরা। এখন আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে সবাই যদি সবার মত আসলে কনসিডার করে থাকে, আপনাদের তো পিআর পদ্ধতিতে নির্বাচনের একটা দাবি আছে, সেই জায়গায় কি আপনারা কনসিডার করবেন কিনা? দেখুন, পিআর পদ্ধতিটা আমরা উত্থাপন করি, ইতিমধ্যে আমরা জনগণের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমাদের ৩য় দফা কর্মসূচি আজকে ঘোষণা হয়েছে এবং সেটাও জনবান্ধব কর্মসূচি। আমরা এটা বারবারই বলেছি, বাংলাদেশে বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা, যদি এখানে আমরা সংস্কার আনতে চাই, এখানে পিআর পদ্ধতি হলে জনগণের ম্যান্ডেটটা শতভাগ আদায় হয়। তাহলে আমরা যদি বলি, দেখেন একটা আসনে আপনার ১০০% ভোট, 25% ভোট পেয়েও কিন্তু অনেকে এমপি হয়ে যাচ্ছেন। তার মানে ওই সংসদীয় আসনের ৭৫% লোক তাকে চাচ্ছেন না। কিন্তু আমাদের পিআর সিস্টেমে দেখা যাবে যে প্রত্যেকটা মানুষ যাকে চাচ্ছেন, যে দলকে চাচ্ছেন, মতামত সুযোগ থাকবে। তো জামাত ইসলামী আমরা মত দিয়েছি এবং আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, আপনি গণভোটে দেন। আর গতকালকেও আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমাদের পিআরটাকে আপনারা গণভোটিং ইনক্লুড করুন, যদি জনগণ তার পক্ষে বিপক্ষে মত দেয় আমরা মতামত তুলে নিয়ে যাব। জনগণ যেটাকে চাচ্ছে সে দিকটা তো সরকারকে সামনে নিয়ে আসতে হবে। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যেই আমরা অবস্থান কথা বলছি, যাতে করে সকল দলের মিলেই এই দেশটা পরিচালিত হয়, যাতে নতুন করে কেউ, যে কোনো দল হতে পারে, তিনি ফ্যাসিবাদী আচরণে নিজেকে নিয়ে আসতে না পারেন। আপনার কাছে আসতে চাই, এনসিপি আসলে কাদের সঙ্গে জোটে যাচ্ছে? জামাত ইসলামকে কেন এনসিপি
এড়িয়ে চলছে এবং বিএনপিকে আসলে এনসিপির কেন পছন্দ? আমরা গণমাধ্যমে একটা সংবাদ দেখেছি যেখানে বলা হচ্ছে যে জামায়াত ইসলামের সঙ্গে গেলে আসলে একটা ট্যাগ লেগে যেতে পারে এবং বিএনপি যেহেতু মধ্যমপন্থী রাজনীতি করে বিএনপি আবার এনসিপিকে পছন্দ করছে, এরকমটি শোনা যাচ্ছে। আসলে কাদের সঙ্গে যাবে এনসিপি? আমি একটু শুরুতেই সংস্কারের আলাপটা আমার ভাইকে একটা প্রশ্ন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে সংস্কার বিরোধী আমরা কাউকে বলছি না, কারণ ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু একটা সংস্কার বা জনগণের যে চাওয়াটার একটা অভিপ্রায়, এবং সেখান থেকে এই সংস্কার আলোচনাটা শুরু হয়েছে। তাহলে ঐক্যমত কমিশনে কেন বিএনপিকেই সবার কনভিন্স করা লাগলো যে আপনারা এই বিষয়গুলোতে এগ্রি করেন? কারণ আমরা 31 দফাও স্টাডি করেছি, 31 দফার অনেকগুলো বিষয়তে কিন্তু শুরুতেই আলোচনায় একমত হওয়া যেত, কিন্তু সেখানে বিএনপির অনেক সময় লেগেছে। এবং সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট কার দেওয়া আছে এখন এই সংস্কারের মধ্যে, সেটা কিন্তু আমার সমালোচক ভাইদের বিএনপির। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটু হতাশাজনক। যদি আমরা আসলেই চাই তাহলে সেখানে আমার একচ্ছত্র আধিপত্যই থাকা লাগবে বা আমারই সব জায়গায় কন্ট্রোল থাকা লাগবে, এটা কিন্তু সংস্কারমুখী চিন্তাভাবনা না। স্পেস দিয়েছে এবং সবাই ঐক্যমত হয়েছে, একটা জুলাই সনদ আসছে, আমরা সবাই খুশি। সেই জায়গাটা আমার মনে হয় এটা ভাইরা অবশ্যই কনসিডার করবে, এবং সেই জায়গাগুলোতে আরো আমরাও যেরকম শিখছি ওনাদের অনেক জায়গায় চিন্তা করার সুযোগ আছে। আরেকটা হচ্ছে জোটবদ্ধ যে জায়গাটা, আপনার বাকি প্রশ্নের উত্তরটা আমরা নেব, কিন্তু আমরা তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আজকে আমাদের যারা অতিথি রয়েছেন আমরা আলোচনা করছি হুঙ্কারের রাজনীতি কতদিন এই বিষয়ের উপরে। কিন্তু যদিও আমরা সেখান থেকে একটু সরে এসেছি, যেহেতু রাজনৈতিক আলোচনা এখান থেকে ওখানে চলবেই এবং যেতেই থাকবে। এনসিপি কাদের সঙ্গে জোটে যাচ্ছে, কেন জামাত অপছন্দ, বিএনপি কেন এনসিপির পছন্দ? জাহিদ। আমরা অপছন্দ বা কারো পছন্দ এটা কিন্তু সরাসরি আমাদের আলোচনার মধ্যে ওরকমভাবে আসে না। বিষয়টা এরকম, আমি যেটা আমাদের একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়ালি যেটা যে আমাদের যেটা নির্বাহী বডি সেখানে আমাদের আলোচনা হয়েছে এবং সর্বজনই একটা ওপিনিয়ন দিয়েছে। ওপিনিয়নটা হয়েছে যে আমি এটা মনে করি, আমি এটা মনে করি, আমি এটা মনে করি না, আমি মনে করি না, এটা ক্ষেত্রে। সো সবাই একটা ক্লিন একটা তাদের নিজস্ব ওপিনিয়ন, এটা ব্যক্তিগত জায়গা থেকে ওই নির্বাহিত আমাদের আলোচনা হয়েছে এবং সেখান থেকে সবাই কিন্তু একটা বড় বিষয় তুলে এনেছে, যেটা আপনারা এখন বলতেছেন না। এটা মিডিয়াকেও আমি সময় বলবো যে পুরো স্টোরি, যে বললাম একটু আগে যে কথাটা পুরোটা সামনে আনতে হবে। ওখানে কিন্তু একটা বড় বিষয় আসছে। এনসিপির সবাই মনে করে বা মোস্ট অফ দেম মনে করে যে কোনো জোট বা কারোর সাথে না গিয়ে এনসিপি অন্য সমমনা দলগুলোকে সাথে নিয়ে একটা তৃতীয় শক্তি হিসাবে কাজ করতে পারে কিনা। কারণ আমরা যেই বিষয়টা সবার আগে সামনে এসেছে সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের আগে কিন্তু আমরা মোটামুটি সবগুলো দলকেই দেখেছি বাংলাদেশের দায়িত্বভার নিয়েছে। জামাত ইসলাম ও বিএনপির সাথে দায়িত্ব নিয়ে কিছু একটা সময় কাজ করেছে এবং তাদেরও একটা সার্টেন একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু আসলে কি জনগণের প্রত্যাশাটুকু পূরণ হয়েছে? আমরা কি সেই জায়গাটা দেখতে পেয়েছি, বা তরুণ প্রজন্মের সেই কথাগুলো কি তাদের কাছে যাচ্ছে, তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা? তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় আলোচনা ছিল যে এই যে নতুন জেনারেশন এবং বাংলাদেশে একটা তৃতীয় পক্ষ কিভাবে তৈরি করা যায়। কারণ আসলে নাহলে মানুষ অপশন এ বির মধ্যে আটকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সলিড কোনো আইডিয়া বা অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রত্যাশিত জায়গা সেখানে আমরা যেতে পারছি না। সেই জায়গাটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তো সেখানে আমাদের সামনে একটা বড় সুযোগ, আমরা একটা তরুণদের দল, ভাইরাও বলেছে তরুণদের নির্ভর একটা দল, আমরা যদি আসলে সেই জায়গাটা করতে পারি, হয়তো এই ইলেকশনে আপনার একটা বড় ব্যাখ্যা আপনাদের সামনে অবশ্যই থাকতে হবে যে বাংলাদেশে যতগুলো সার্ভে হয়েছে 30-40% বা ম্যাক্সিমাম 45% কোনো না কোনো দলকে পছন্দ করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 50-60% একটা নাম্বার কোনো দিকেই তারা এখনো কিন্তু হ্যাঁ না বলেনি। তার মানে কি আপনার একটা বড় পোর্শন রয়েছে। এবং পিআর পদ্ধতির কথা যখন আলোচনা আসলো, অন্য জায়গায় 20-30 বা 35% ভোট যদি কোনো প্রার্থী বা কোনো দল নিয়ে আসতে পারে তারা ক্ষমতায় যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরাও সেই স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সেই ধরনের প্রার্থী নির্বাচন করতে পারি, ওই শক্তিগুলোকে একসাথে করতে পারি, আমরাও মনে করি যে সেই জায়গাটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা এবং মানুষ এটা প্রত্যাশা করে আমাদের কাছ থেকে। ধন্যবাদ। এবার মোশাররফ হোসেন, আপনার কাছে আসি। বিএনপি কেন জামাতের সঙ্গে জোটে যেতে চায় না? জামাত কি বিএনপির আর কোনো প্রয়োজন নেই, নাকি আসলে দেশে শক্ত বড় বিরোধী দলের অভাব রয়েছে? না, এটা আসলে রাজনীতি তো এক এক সময় পরিস্থিতির উপর নির্ভর করে, আপনি কার সাথে জোট করবেন কার সাথে করবেন না।
অথবা পরবর্তী মানে যে বর্তমান যে সিচুয়েশন সেই কি ডিমান্ডটা করে। এখন দেখেন বাংলাদেশে যদি আমরা ধরি যে বিএনপি যদি আপনি একে ধরেন, দুইটা জামাত ইসলাম এখন বর্তমানে যে সিচুয়েশন আছে, তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলি, এখন যদি বিএনপি জামাত একসাথে নির্বাচনী জোট করে, যেটা আগে ছিল অ্যালাইন ছিল, যেমন 2091 এটা অলিখিত ছিল, আবার 2001-এ তো আপনার ডাইরেক্ট আমরা করেছি, 14-তে করে 8-এ করেছি, আমরা 18-তে করেছি। তো এবার যদি বিএনপি জামাত এক হয়ে যায় তাহলে বিরোধী দল কে হবে, অপোনেন্ট কে হবে আপনাকে? কারণ একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদি আপনার একটা শক্তিশালী বিরোধী দল না হয়, ওই ডেমোক্রেসি কিন্তু আপনার স্থায়িত্ব লাভ করবে না, বরং সেইটা এই যে শেখ হাসিনা যে বিপদটা পড়েছে আপনি দেখেন, আওয়ামী লীগ সরকার, বিগত সরকার, মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে যে ওনারা নিজেরাই কে সরকারে যাবে, কে বিরোধী দল থাকবে, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, শেখ হাসিনা নিজেই ডিসাইড করে। অর্থাৎ জনগণের যে মতামত, আমরা বলি জনগণ সার্বভৌম, সেই জিনিসটাকে আপনি সম্পূর্ণ ডিনাই করেছেন, করে আপনার নিজের মতো একটা সাজানো পার্লামেন্ট, সাজানো গভর্নমেন্ট, সাজানোভাবে দেশ পরিচালনা করেছেন। এইটা বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে না, এটা প্রমাণিত শেখ হাসিনার এই যে পালিয়ে যাওয়ার ঘটনা। তা আগামী দিনে কি আমরা সেম সিচুয়েশন মোকাবেলা করব? নো, আমরা চাই জনগণের যে একটা ক্ষমতায়ন, সেইটার মাধ্যমে জনগণই ডিসাইড করুক যে কারা ক্ষমতায় যাবে, কারা বিরোধী দল যাবে। এখানে কিন্তু জামাতের সাথে আমাদের আদর্শিক তো সম্পর্ক ছিল না, যে ইলেকট্রিক মানে নির্বাচনী একটা জোট ছিল, এখনো কিন্তু আমাদের সাথে সম্পর্ক অবনতি নাই। কিন্তু আপনার এই সেশনে যদি আজকে সব আমরা এক হয়ে যাই, এই যে ঐক্যমত কমিশনের, আমি একটা জায়গায় ঐক্যমত কমিশনের ব্যাপারে আমার নিজের রিজার্ভেশন আছে, ওনারা বলছে 100% ঐক্যমত হওয়ার, তাহলে আলোচনার কি দরকারটা ছিল? তাতে একটা প্রেস নোট অথবা অর্ডিন্যান্স জারি করে দিলে হতো যে ঐক্যমত কমিশনের এই আলোচ্যসূচি এইটা আপনারা বাস্তবায়ন করুন। গণতন্ত্রে হলো আপনাকে ডিবেট থাকবে, ভিন্ন মত থাকবে, আপনার মধ্যে তর্ক থাকবে। এই জন্যই কি আসলে বিএনপিকে কনভিন্স করা কঠিন, বা বিএনপি সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্স দিয়েছে? বিএনপি নোট অফ ডিসেন্স স্পষ্ট ভাষায় আমাদের পক্ষ থেকে বলেছি। আপনি জানেন যে বাংলাদেশের আপনি অনেক কিছু আলোচনা করেন, অনেক কিছু আমি স্বপ্ন দেখি, বাস্তবতা দেখি। আমি আগামী দিন একটা ইউটোপিয়ার মতো আমি চিন্তা করতে পারি যে বাংলাদেশ একটা কল্যাণময় রাষ্ট্র হবে, বাট ইস সম্ভব? আমার অর্থনৈতিক যেই ভলিউম আমার আছে, আমার সোশ্যাল যে ডিমান্ড আছে, আমার একটা রাষ্ট্রর যে অর্থনৈতিক যে ভিতটা কতটুকু, সামগ্রিক মিলিয়ে কিন্তু আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এখন আমি যদি বলি আগামী দিনে প্রত্যেক যুবককে আমি মাসে 10,000 করে টাকা দেবো, আমার বাংলাদেশের অর্থনীতি কি সেটাকে পারমিট করবে? আমরা কিন্তু সেটা থেকে, হ্যাঁ, আমার কিন্তু আকাঙ্ক্ষা, আমার প্রত্যাশা বা আমি কমিটমেন্টের ক্ষেত্রে আমার কিন্তু কোনো দুর্বলতা নাই, কিন্তু রিয়েলিটি আপনি এই যেমন আমরা যে কথাটি আপনি দেখেন, বিভিন্ন অর্থনীতিবিদরা বলে, রাজনৈতিক দলগুলি বলে যে আগামীতে যারাই ক্ষমতা যাক তারা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে, বিশেষ করে অর্থনৈতিকভাবে। কারণ শেখ হাসিনা অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আজকে আপনার ব্যাংকে টাকা নাই, আমার রিজার্ভ সংকট, আমার বাইরের বিনিয়োগ আমার এই ইন্টেরিয়র গভর্নমেন্টের কারণে আমার আসছে না। তা এবং মানুষের প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা, এই দেখেন আপনার ইউনূস সরকার প্রায় 1000 আন্দোলনকে আপনি কিন্তু মোকাবেলা করতে হয়েছে। এই এখনো আজকেও শহীদ মিনারে শিক্ষকদের একটা আন্দোলন চলছে। এই সকল প্রত্যাশা পূরণ করার জন্য তো আপনার আর্থিক যোগানটা আপনার লাগবে, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্র সেই আর্থিক যোগান কি দিতে পারে? যেমন এবার আপনি দেখেন আমরা তো অগ্রসর হব, আমরা এটাই স্বাভাবিক। আপনি দেখেন এবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এডিবি কি বলছে যে আমাদের গ্রোথ কিন্তু প্রায় জিডিপি প্রায় 6 পর্যন্ত আমরা গিয়েছিলাম। এবার কেউ বলছে 3.45, কেউ বলছে সর্বোচ্চ হলে 5% হতে পারে। অর্থাৎ এই সামগ্রিক বিষয় কিন্তু আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তো বিএনপি কিন্তু ওই জিনিসটা মাথায় রেখেই বিএনপি কিন্তু তার কথাগুলি বলছে। কারণ আপনি ক্ষমতায় খুব চটুল কথা বলবেন, ক্ষমতায় গিয়ে সেটা বাস্তবায়ন করতে পারবেন না, সেটা জনগণের মাঝে এটা কিন্তু একটা রং মেসেজ যাবে, এবং জনগণ কিন্তু মনে করবে রাজনৈতিক দলগুলি ওয়াদা করে কিন্তু ওয়াদা রাখে না। বিএনপি ওই জায়গায় ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গেল 12 দিনের যে মোটামুটি একটা বড় কর্মসূচি জামাত ইসলাম শেষ করলো, সেখান থেকে আসলে কি ফলাফল পাওয়া গেল? আমি এই প্রশ্নে যাওয়ার আগে মোশাররফ ভাইয়ের একটা আমি বক্তব্য খণ্ডন করছি। উনি বলেছেন যে 10,000 টাকা যুবকদেরকে দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি সম্ভব। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট টাকা পাচার হয়, দুর্নীতি হয়, যদি কি আমরা বন্ধ করতে পারি, যদি জবাবদিহিতা আমরা ইনশিওর করা যায়, আমার কাছে আমরা আমাদের দেশীয় রিসোর্স দিয়ে কিন্তু আমরা যুবক কাজটা করতে পারবো, সম্ভব। এটা যদি করাপশনকে আমরা কন্ট্রোল করতে পারি।
দ্বিতীয়, আপনি বলেছেন যে 12 দিনের আমাদের অ্যাচিভমেন্ট অনেক। দেখুন, জামাত ইসলামের প্রথম হচ্ছে কর্মসূচিগুলো আমাদের শান্তিপূর্ণ হয়েছে, কোথাও কোনো কর্মসূচিতে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। দ্বিতীয় হচ্ছে মানুষের ব্যাপক অংশগ্রহণ সেখানে ছিল, এবং উপজেলা পর্যায়েও কিন্তু হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। এবং যতটুকু আমরা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারছি, জামাত ইসলামী পিআরের পক্ষে কিংবা তাদের যে 5 দফা দাবি, দেখুন জুলাই সনদের গণভোট নিয়ে শুরুতেই বিএনপি একমত ছিল না, মতামত ছিল সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের ফলাফল হচ্ছে এটা, এই যে একটা আমরা মাঠে আন্দোলন দিয়েছি, একটা চাপ তারা অনুভব করেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে জুলাই সনদকে আসলে পাশ কাটিয়ে সামনে যাওয়া যাবে না। এটা আমাদের বড় অর্জন যে জুলাই সনদের যে গণভোটের ব্যাপারে শুরু থেকে বিএনপি বিরোধী ছিল না, করা যাবে না, এখন সেই গণভোট একমত হয়েছে। আমরা আশা করি এই গণভোট ইলেকশনের আগেই হবে, এটা আমাদের বড় একটা অর্জন এক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে আমাদের ট্রাইব্যুনালে কিছুটা হলো আমরা আশাব্যঞ্জক অগ্রগতি দেখি, বিশেষ করে আমাদের যারা সেই সময় গুম খুনে সম্পৃক্ত ছিলেন, একটা সার্চ আমরা দেখলাম যে বড় সংখ্যক সেনা কর্মকর্তারা সেখানে অভিযুক্ত হয়েছেন, এটার বড় অগ্রগতি আমাদের জন্য হয়েছে। 3 নম্বর হচ্ছে জাতীয় পার্টির ব্যাপারে ইতিমধ্যে আমরা খেয়াল করেছি এবং মানুষেরও একটা মতামত আমরা পাচ্ছি যে জাতীয় পার্টি স্বাভাবিকভাবে কাজ করার তাদের সুযোগ ছিল, ইতিমধ্যে আপনি দেখেছেন যে সেই সুযোগ তারা কিন্তু পাচ্ছে না। এবং মানুষের দাবি যে জাতীয় পার্টিকে যাতে তাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে না পারে, এই ব্যাপারেও জনগণের মতামত আমরা তৈরি করতে পেরেছি। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা কিন্তু কথা বলেছি। এখনও বাংলাদেশে যদি নির্বাচনটাকে আপনি একটা বাদল নির্বাচন করতে চান, নির্বাচন কমিশন যতই উদ্যোগ নেয়, মাঠে তো সবচেয়ে বেশি জামাত ইসলামের নেতা না, কর্মীদেরকে এটি প্রচার হলো- প্রচারণা এটি করতে হলো- দেখা না, যাচ্ছে। আমরা তো করছি। তাহলে আসলে এখনো তো নির্বাচনে আমরা তফসিলে আমরা আসেনি, তখন দেখা যাবে কি অবস্থা। এখনো বহু জায়গায় ডিসিএসপিরা কিন্তু তারা, যেমন খেয়াল করেছি, তারা বলেন যে অমুক দল তো বলে না, সেখানে আমরা সেখানে যাচ্ছি, তারা গুরুত্ব দিচ্ছেন না। যদি এই অবস্থায় থাকে তাহলে আপনি চাইলেও কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকলে এটা ভালো ইলেকশন করা সম্ভব না। দ্বিতীয়, আমাদের যে অর্জনটি হয়েছে আমাদের এই পিআর নিয়ে, আমরা বলেছি যে ইতিমধ্যে বহু দল উচ্চকক্ষে আলোচনা ছিল, বলছি পিআরটাকে আপনারা এখন জুলাই সনদে নিয়ে আসুন, দেখুন জনগণ কী করে। আমরা মনে করি জামাতের এই দাবির 5 দফা দাবির সমর্থনে আমরা যথেষ্ট জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছি এবং তার প্রমাণ হচ্ছে জনগণ কর্মসূচিগুলো অংশগ্রহণ করছে। এবং আপনি দেখবেন যে আগামী 14 এবং 15 তারিখে আমরা মানববন্ধন দিয়েছি, একটা মানব সেন সেখানে হয়ে যায়। একটা রাজনৈতিক দলের যে কর্মসূচি তার প্রমাণটা কি, যদি সেখানে মানুষ সম্পৃক্ত হয় সেটাই প্রমাণ, তার সাথে জনগণ আছে। জামাতের সকল কর্মসূচিগুলোতে এবং সমমনা দল যারা করেছেন, ইসলামী আন্দোলন সহ সব দলেরই কী ছিল, এই দাবির পক্ষে তারা জনমত তৈরি করতে সক্ষম হয়েছেন। আমরা মনে করি এই দাবি আজকে সারা দেশে আমাদের স্মারকলিপি ফেরছিল আমাদের জেলা পরিষদ, সেটাও কিন্তু কর্মী ভালো হয়েছে। তা আমরা মনে করি গণতন্ত্রে ভিন্ন মত থাকবে। জামাত ইসলামী নতুন রাষ্ট্র যেটা আমরা পেয়েছি এখন জুলাই আগস্ট পরবর্তী সময়ে, আমরা দেশটাকে নিয়ে গভীরভাবে আমরা ভাবনা করি যাতে করে আমাদের নির্বাচনটা একটা সংস্কার হয়ে বাদন একটা টেকসই সমাধানে আমরা আসতে পারি। তার জন্য আমরা এই দাবিগুলো নিয়ে কাজ করেছি এবং দাবির সমর্থনে জনগণকে ঐক্যবদ্ধ করে জামাত তার সফলতা অর্জন করছে বলে আমাদের কাছে দাম্পত্য মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে বিস্তারিত আরও আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে বন্ধুবন্ধু ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ। আমরা ছিলাম আমাদের আলোচনায়। আমি একটু আসতে চাই ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। সকল উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন। জি জি জি, আসলেই কি আখের গুছিয়ে ফেলেছেন? সামান্থা শারমিন কি আসলে কথাটা সঠিক বলেছে? দেখেন, এই আলাপটা অনেক দিন ধরেই চলছে এবং আমরা আসলে এই কথাটা আমি আরও অনেকগুলো জায়গায় টকশোতে বিভিন্ন জায়গায় বলেছি। এখানে আমাদের বিএনপি জামাত ইসলামের ওনারা আছেন, ওনারা অনেকদিন ধরে রাজনীতি করেন। দেখেন, আমরা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছি 7-8 মাসের বেশি হয়েছে এবং তার আগে আমরা আমাদের যেই প্রত্যাশা ছিল যে এই রাজনৈতিক পরিক্রমায় আমাদের উপদেষ্টারা বা এই যে সংস্কারের যে সুযোগটা, এটার মাধ্যমে রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন আসবে, তারা কিন্তু সময় পেয়েছে এবং প্রত্যেকেই কিন্তু জাতির সাথে বেইমানি করেছে। আমি একদম বলে দিব, এবং এখানে যেই থাকুক না কেন বেইমানি করলেন আমি বলি, একটু বলি ভাই, সেটা আপনি শোনেন তাহলে আপনি বুঝতে বেইমানিটা কোথায়।
আমার আহত শহীদ ভাইদের প্রতি সেই পরিমাণ প্রপার জাজমেন্ট তাদের হয় না, তাদের চিকিৎসার সুবিধা থেকে শুরু করে যে প্রত্যাশাগুলো আজকে সংস্কার কমিশন বিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের যে প্রতিশ্রুতি বা তারা যেই ম্যান্ডেট নিয়ে আসছিল সেই ম্যান্ডেট থেকে তারা অনেক দূরে সরে গেছে। এবং সেই জায়গা থেকে আজকে উপদেষ্টারা এই কথা বলে যে 2008 পরবর্তীতে আমাদের সুযোগ ছিল, এখন সে সুযোগ নাই। আসিফ নজরুল সাহেব উনি একটা কথা বলেছে যে বাংলাদেশের জাতি হিসাবে আমাদেরকে সেফ এক্সিট লাগবে। হোয়াট ডাজ ইট মিন? ভাই, বাংলাদেশের মানুষ কোথাও যাবে না এবং বাংলাদেশের মানুষ কোনোদিনও দেশ ছেড়ে যায় নাই। দেশ ছেড়ে চলে গেছে যারা ক্ষমতায় গেছে এবং ক্ষমতার স্বাদ যারা নিছে তারাই কিন্তু প্রত্যেকবার দেশ থেকে পালিয়েছে। এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 2008 সালেও দেখেছি আওয়ামী লীগ সরকার এসে ওই সময়কার যারা তত্ত্বাবধায়ক সরকার তাদের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে একটা সেফ এক্সিট দিয়েছে। তাদের কিন্তু প্রশ্ন করতে কোনো কিছু আওতার আনা হয় নাই। সময় ভালো ছিল খারাপ ছিল জনগণ বিচার করবে। কিন্তু এবার যে গণ অভ্যুত্থান ছিল সেটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্রের একটা আমূল সংস্কার হবে। সেখানে আপনি প্রশাসনিক সংস্কার বলেন, আপনি তৃণমূলের সংস্কার বলেন, কোনো জায়গায় একটা সংস্কারে আপনি কোনো কিছু দেখাতে পারবেন? কোনো কিছু দেখাতে পারবেন না। কিন্তু তারা তো ঠিকই তাদের জায়গাগুলো থেকে তাদের কাজগুলো করার কথা ছিল, কিন্তু তারা করেনি। বিচার প্রক্রিয়ায় প্রত্যেকটা জায়গায় তাদের হস্তক্ষেপ আছে এবং এমনও হয়েছে অনেক জায়গা থেকে আমরা শুনি যে তারা বলছে যে তাদের সুপারিশ অনেক আমাদেরকে তারা বের করে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো তো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এবং তারা কিন্তু প্রতিবারই আমাদের সাথে আমরা কিন্তু তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করেছে। এইটার সাথে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। জি, ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই, মিত্রদের আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি এবারে কোন দিকগুলো আলোচনা করবে বা বিবেচনা করবে? না, আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা আগামী দিনে বিএনপি, আপনি একটা লক্ষ্য করবেন যে আমাদের 31 দফার অন্যতম একটা মানে এক নম্বর শর্ত আছে যে আমরা আগামী দিনে একটা জাতীয় গভর্নমেন্ট করব। যদি বিএনপি এককভাবে বিজয়ী হয় আমরা এককভাবে দলীয় সরকার করব না, আমরা একটা সর্বদলীয় সরকার করব। সেই ক্ষেত্রে একটা নানা পেশার নানা দলের একটা প্রতিনিধিত্ব থাকুক, এইটাকে তো বিএনপি প্রত্যাশা করে। ওই কারণে আমরা চাচ্ছি যতটুকু আমাদের যারা জোট আছে তাদেরকে অ্যাড্রেস করা যায় সেই ব্যাপারে বিএনপি কাজ করছে। এখনো চূড়ান্ত হয় নাই। এখন আপনাকে দেখতে হবে এটা একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা নির্বাচনে। এখন আপনাকে আমি এমন হয়তো দেখা যাচ্ছে যে আমি এই ঐক্যের স্বার্থে অথবা আগামী দিনে সবাইকে অ্যাকোমোডেশন করার জন্য আমি সিট ছাড়লাম, কিন্তু নির্বাচনের জোট একটা জিনিস, নির্বাচন কিন্তু আলাদা জিনিস। আপনাকে এখানে একটা প্রার্থীর দলীয় একটা জনপ্রিয়তা প্রয়োজন আছে, প্রার্থীর নিজের একটা ক্যারিশমা দরকার আছে, এখানে ভৌগোলিক একটা অবস্থান ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। তারপর হলো জনগণের প্রতি আপনার প্রিভিয়াস কি কন্ট্রিবিউশন আছে। এখন আমি হুট করে একটা আসন ছেড়ে দিলাম আমি আমার জোটকে, কিন্তু দেখা যাবে ওই প্রার্থীর সে গ্রহণযোগ্যতা ওই সিটে নাই, তাহলে তো আমার এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। আর আপনি এই সংস্কার বলেন, আপনার এই যে কথাটা ডাক্তার জাহেদরা বলছে আগামী দিনের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আপনাকে যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলেও তো আপনি প্রত্যাশা পূরণ করতে পারবেন না। বাইরে বসে আপনি খুব ভালো ভালো থিওরি দিতে পারেন, ভালো ভালো আপনি কনসেপ্ট দিতে পারেন, কিন্তু বাস্তবায়ন করতে হলে তো আপনার কাছে সেই এক্সিকিউটিভ পাওয়ারটা লাগবে, অর্থাৎ ক্ষমতাটা লাগবে। আমাদের সময় একটু সংক্ষিপ্ত, দ্রুত শেষ করতে হবে। সেই ক্ষমতাটার জন্য আপনাকে তো নির্বাচনে বিজয়ী হতে হবে। সুতরাং নানা দিক বিচার বিশ্লেষণ করেই কিন্তু আগামী দিন বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে, সেটা জোটকে অথবা দলের অভ্যন্তরীণ নিজস্ব প্রার্থীদেরকে। ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, একটু আপনার কাছে একদম খুব সংক্ষেপে জানতে চাই, জামাত ইসলাম আসলে কাদের সঙ্গে জোটে যাবে? এনসিপি বিএনপি কেউই তো জামাতের সঙ্গে জোটে যেতে চাইছে না। দেখুন, এখনও কিন্তু জোটের কোনো তো আলোচনা সবাই চলছে, কে কার সাথে যাবেন পদ্মার অন্তরালে কথা হচ্ছে, এখনও তো বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা দলই চেষ্টা করবে তার অ্যালায়েন্সটাকে বড় করার জন্য, জামাতও চেষ্টা করবে, বিএনপিও চেষ্টা করবে। এটি তো রাজনৈতিক একটা কৌশল। সেখানে আমরা মনে করি এবার জামাত ইসলামীর সাথে অনেক দলগুলো আসবেন, বিশেষ করে বড় ইসলামী দলগুলোর ইতিমধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সেখানে তৈরি হচ্ছে এবং সমমনা দলগুলো আসবেন। কারণ এবার মানুষ কিন্তু পরিবর্তন চাচ্ছে, সারা দেশে যা আমরা খেয়াল করেছি মানুষ পরিবর্তন চাচ্ছে, মানুষ নতুনকে গ্রহণ করতে চাচ্ছে। আমরা মনে করি আগামী দিনে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো যে জোট হবে এটা সর্ববৃহৎ জোট হবে এবং মানুষের গ্রহণযোগ্য থাকবে এবং এই জোটকে মানুষ বাছাই করবে আগামী রাষ্ট্র পরিচালনা করার জন্য। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে, এখনও চূড়ান্ত কিছু হয় নাই। নানা জায়গায় প্রত্যেক দল তার একটা নিজস্ব অবস্থান থাকে, তিনি উইন করতে চাচ্ছেন, সব মিলিয়ে আলোচনা চলছে। চূড়ান্ততে সময় লাগবে,
যেহেতু এখনও তফসিলের বাকি আছে, তার পর্যন্ত ওই আলোচনাগুলো চলবে। আমরা আশা করছি এবার ইসলামী দলগুলোর সাথে সহমত দলগুলো আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গায় যে একটা ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করা, সেই দিকটাকে আমরা জাতির সামনে উপস্থাপন করার সুযোগ আমরা পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জনগণের অনেক অনেক প্রত্যাশা, আগামীর যে সংসদ, আগামীর যে সরকার, তাদের প্রতি প্রত্যাশা একটি ভালো রাষ্ট্রের, প্রত্যাশা সুশাসনের, প্রত্যাশা সুবিচারে, সেই সঙ্গে প্রত্যাশা থাকবে একটি ভালো অর্থনীতির। সব আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।